নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়ে নতুন উদ্যমে রাজনীতির মাঠে জামাত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা সেক্রেটারি জেনারেলের। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে মামলা, প্রধান আসামি ফজর আলী রাজধানী সায়েদাবাদ থেকে গ্রেফতার। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে আটক ৩। জুলাইয়ের নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার উপর, জানালো কেন্দ্রীয় ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকে। যারা সবকিছু ভেঙে নিছে ওখানে আমরা সৌরহারা একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। স্রোতের তোড়ে ভাঙছে যমুনার পার। জামালপুরের মাদারগঞ্জে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং শোকাহত তেহরান, যুদ্ধে নিহত সেনা প্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের জানা যায় মানুষের ঢল। শহীদদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে, বললেন পেজেশকিয়ান। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামাত ইসলামী। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। প্রায় এক দশক পর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নিজেদের তৎপরতা বাড়াচ্ছে বলেও জানান জামাতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সির রিপোর্ট। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয়েছে জেল জুলুমের, হারাতে হয়েছে দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে, তখন পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরির শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কাঠামো এখন রাষ্ট্রে করা হয়েছে সেই 54 বছর ধরে, এটা একটা মেশিনারির মধ্যে, এখানে যে ঢুকবে সে স্বৈরাচার হবে। উইদাউট রিফর্ম, সংস্কার ছাড়া ইলেকশন হলে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তনে কোনো মূল্য থাকবে না, আবার স্বৈরাচার পয়দা হবে। সংস্কারের কাজগুলো সব পারবেন না, মৌলিক সংস্কারগুলো করেন, আর এই অপরাধী গণহত্যাকারী মানবতা বিরোধীদের বিচারটা আপনি করেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল। নির্বাচনটা জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা আমরা সেখানে একটু আশঙ্কা করছি। সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা সোজা থাকতে পারবেন, কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন। কারণ হলো যে একটা দলের সাথে কথা বলে জাতির কাছে দেওয়া একটা প্রতিশ্রুতি থেকে উনি যে রিট্রিট করলেন, ফিরে আসলেন, সেটা তো ওই জায়গাতে বসে একটা দলের সাথে কথা বলে উনি ঘোষণা দিতে পারেন না। আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় 300 আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু করার যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছে, আমরা সে ব্যাপারে আস্থা রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সংখ্যানুপাতিক পদ্ধতির সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলে অবস্থান দলটির। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ যোগ দেন বিশিষ্টজনেরা। বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সব বিষয়ে একমত করতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের
প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে দল, সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য, এটা শুধু বিএনপির কথা না, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অল্প কিছু মানুষ দেশের 90% ব্যবসা নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য গড়ে তুলেছে। আন্তর্জাতিক এমএসএমই দিবসের আয়োজনে বক্তারা বলেন, বুলেটের পর এবার হবে ব্যালটের বিপ্লব। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি সারা দেশের উদ্যোক্তা নিয়ে কাজ করছে। 10 বছরে 1 লাখ উদ্যোক্তা তৈরি করে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থার লক্ষ্য ঠিক করে তারা। এবারে প্রথম সংগঠনটি বড় আয়োজনে পালন করল জাতিসংঘ স্বীকৃত এমএসএমই দিবস। আলোচনা সভায় যোগ দেন এনসিপির নেতারা। মূল প্রবন্ধে বলা হয়, 100 টাকার মধ্যে ব্যাংকগুলো মাত্র 12 টাকা এসএমই খাতে ঋণ দেয়। সভায় এনসিপির মুখ্য সংগঠক ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের ভূমিকাকে দায়ী করেন। নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। একই সভায় তরুণদের দিয়ে চাঁদাবাজি মাস্তানি করে টাকা আয়ের পথ বন্ধ করা হবে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেব। অনুষ্ঠানে বিভিন্ন খাতের 20 জন তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি ফজর আলীকে রাজধানী সায়েদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন অভিযুক্ত ফজর আলীকে আটক করে মারধর করলেও সেখান থেকে সে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভুক্তভোগী নারীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। তাদের মধ্যে 3 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান কুমিল্লার পুলিশ। নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার উপর, এমনটাই জানিয়েছে কেন্দ্র ব্যাংক। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে
বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। নতুন অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কি থাকছে এবারের মুদ্রানীতিতে? জুন পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল, এটা 6-7 মধ্যে নামিয়ে আসলো কিনা, যদি অফিসিয়ালি নেমে আসে তবে এক ধরনের সিদ্ধান্ত হবে, আর যদি দেখে না এখনও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি তখন হয়তো আগের রিজিড অবস্থা আর একটু কন্টিনিউ করতে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার, রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, রিজার্ভ বিল্ড আপ সব কিছু এবং ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলেই আমরা কনসিডার করে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এবং ইনফ্লেশন কমে আনা, এই লক্ষ্যেই কিন্তু মনিটারি পলিসি ডিজাইন করা হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে। বিনিয়োগ যদি বৃদ্ধি না করতে পারি, কর্মসংস্থান যদি বৃদ্ধি না করতে পারি, প্রবৃদ্ধি যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। কাজে এটাকেও মাথায় রাখা প্রয়োজন হবে যখন নতুন মুদ্রানীতি বিগত আগামী 6 মাসের জন্য ঘোষণা করা হয়। 2006 সাল থেকে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও 2019 সাল থেকে তা একবারে নামিয়ে আনা হয়েছিল। অবশ্য 2022-23 অর্থবছর থেকে আবারও বছরে 2 বার মুদ্রানীতি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন অন্তত 1000 মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম। এরই মধ্যে ভুক্তভোগী হয়েছেন আশপাশের 4 গ্রামের অন্তত 1000 মানুষ। এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কবরস্থান, 3টি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা। একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কৃষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে। সরকারের কাছে করজোড়ে ভাবে আমাদের মিনতি, যদি এই জায়গাটা একটু ঠাই বাঁধে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবনটা আর কি বাঁচতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় 125 মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে। তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার আলোকে আমরা এস্টিমেট করতেছি দ্রুতই এই 4 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত 1 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে 1000 বাড়িঘর ও 800 বিঘা ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জে খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতে প্রতি বছর অর্থ বরাদ্দ আসলেও সঠিকভাবে হয় না কাজ। স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব অনুমোদন হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খোয়াই নদী উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আঠারপুরা পাহাড়। নদীটি হবিগঞ্জের চুনানো ঘাটের বাল্লা সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাদেশে।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুঁসে ওঠে খোয়াই, পানি প্রবাহিত হয় বিপদসীমার উপর দিয়ে। প্রতি বছর এভাবে চলতে থাকায় ২০ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থান দুর্বল হয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। অভিযোগ উঠেছে বাঁধ মেরামতে প্রতি বছর বরাদ্দ আসলেও সঠিকভাবে হয় না কাজ। অন্যদিকে বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় অনেক স্থান হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। শহরের মতো সাধকতা এইগুলার জন্য কোনো স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। মাটি বালু তোলা হইতেছে, যে কারণে বাঁধ দুর্বল হইতেছে। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন, আমরা যাতে স্থায়ী একটা সমাধান পাই। নদীর উভয় পাড়ে যে অবৈধ দখলদার রয়েছে সেই দখল মুক্ত করে সুস্থ স্বাভাবিক একটি সুন্দর নদী হিসেবে প্রবাহিত করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। অনুমোদন হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংশোধিত একটা ডিপিপি অনুমোদনের জন্য অপেক্ষা রয়েছে। এই ডিপিপিটা অনুমোদন হলে শায়েস্তাগঞ্জ যে ব্রিজটা রয়েছে তার কিছুটা উজান থেকে আমাদের একদম জালালাবাদ পর্যন্ত প্রায় 23 কিলোমিটার বাঁধ আমরা এখানে উঁচুকরণ এবং প্রশস্তকরণ করতে পারবো। 1993 সালে নির্মাণ করা হয় 55 কিলোমিটার দীর্ঘ খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সময় সংবাদ, হবিগঞ্জ। ময়মনসিংহের সড়কে যেন থামছে না মৃত্যুর মিছিল। একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। চলতি মাসে জেলায় নিহত হয়েছেন 41 জন। দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে ময়মনসিংহ হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ফুলপুর ও তারাকান্দা অংশ। সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত বাঁক, বেপরোয়া গতি আর 3 চাকার যানবাহনের দাপট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। বাঁক অনেক, যার কারণে এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না। গাড়িগুলো যখন ওভারটেকিং করে প্রতিযোগিতামূলক গাড়ি চালায় তখনই অ্যাক্সিডেন্টের বিষয়টা সামনে চলে আসে। সড়কে আরেক ভয়ের কারণ 3 চাকার যানের অবাধ অনিয়ন্ত্রিত চলাচল। লোকাল বাস সার্ভিস না থাকায় এক্ষেত্রে নিরুপায় যাত্রীরাও। আপনারা যে এই রুটে গাড়ি চালান, হ্যাঁ, এই রুটে আপনাদের কি রেজিস্ট্রেশন লাইসেন্স আছে কিনা? লাইসেন্স নাই তো। প্রশাসন কি কিছু বলে না? বলে তো, অনেকে মানে অনেকে মানে না। সিএনজি চলার উদ্দেশ্য একটাই যে বাস, লোকাল কোনো বাস নাই, তারপরও রিস্ক নিয়ে যাইতে হয়। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, কিন্তু এই অর্ডার বাস্তবায়ন করার দায়িত্ব কার? সরকারের, প্রশাসনের। তারা নির্লিপ্তভাবে এগুলি এড়িয়ে যাচ্ছে। তবে পুলিশ ও বিআরটিএ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। আইন হলে সাময়িক আমরা জরিমানা করতে পারি, তাদেরকে নিয়মকানুন মেনে চলি। সবাইকে আসলে সচেতনতার মূল লক্ষ্য আর কি, সচেতনতা হতে হবে। এখানে পুলিশের যে ডেপ্লয়মেন্ট বা পুলিশের যে সক্ষমতা এর বাইরে অনেক বেশি যানবাহন এবং লোকজন যাতায়াত করে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে তাদেরকেও দায়িত্বের সাথে কাজ করতে হবে। পুলিশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 138 জন, আহত হয়েছেন 2 শতাধিক। আর এসব দুর্ঘটনায় মামলা হয়েছে 128টি। আইন না মানা, যানবাহনের বেপরোয়া গতি আর নিয়ন্ত্রণহীন 3 হুইলারে ময়মনসিংহের সড়কগুলো এখন যেন চলন্ত মৃত্যুফাত। এই নৈরাজ্য আর অব্যবস্থাপনা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গত কয়েক বছরে কয়েক দফা বন্যায় সিলেট অঞ্চলের গ্রামীণ সড়কগুলো ভেঙে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলজিডির দাবি, সংস্কারের বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি গত সরকারের আমলে, তাই ভোগান্তির শেষ হচ্ছে না। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। 2017 ও 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা এসে যোগ দেয় 2024-এর বন্যা। গত কয়েক বছরে 3 দফা বন্যায় সিলেট বিভাগের 4 জেলার 35 উপজেলার অনেক সড়কের অবস্থা নাজুক। কোনো কোনো স্থানে পানি তোড়ে বিলীন হয়ে গেছে সড়ক, ব্রিজ ও কালভার্ট। কিন্তু এইসব সড়ক সংস্কারে বিগত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্ট্রেনথেনিং নামে একটা প্রকল্প হয়েছে, যেই প্রকল্পগুলোতে আমাদের উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়কগুলো সেগুলোকে ওয়াইডেনিং করা হয়েছে, স্ট্রেনথেনিং করা হয়েছে।
শুধুমাত্র সিলেট বিভাগে এই প্রকল্পটা হয়নি। এ কারণেই মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে পরিবহন খরচও। আজ বিয়ারিং ভাঙি যায়, খাইলে সুইরিং ভাঙি যায়, নানান জাতের ঝামেলা গাড়ি। 10 দিন পর পর 5,000 টাকার কাম করা লাগে। রুগী নিয়ে এদিকে যাওয়া যায় না বা বিরাট একটা সমস্যার মাঝে আছে। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে পারতেছে না। জাফলং, সাদা পাথর সহ 5টি পর্যটন কেন্দ্রের যোগাযোগের এই সংযোগ সড়কটির বেহাল দশায় সকলেই ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। মানুষ যদি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যদি বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসিয়া কিন্তু শরীরের বেতা, রাস্তার বেতায় তারা গিয়ে এনজয়মেন্ট কিতা করতো। এলজিইডি বলছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে আগে সরকার আমলে বরাদ্দ চেয়ে করা আবেদন অনুমোদন না হওয়ায় বর্তমানে কাজ করা সম্ভব হচ্ছে না। বিগত 4-5 বছর যাবৎ আমাদের কয়েকটা বড় বড় রাস্তায় আমরা কোনো কাজই করতে পারিনি। আমরা আশায় থাকছি ওই প্রকল্প পাস হবে, ওই প্রকল্প থেকে হবে, কিন্তু প্রকল্পগুলো পাস হয়নি। জরুরি ভিত্তিতে সিলেট বিভাগের 500 কিলোমিটার সড়ক সংস্কারে 500 কোটি টাকার বরাদ্দ চেয়েছে এলজিইডি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বেড়া পার হয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার 2টি ইউনিয়নের বাসিন্দারা যাচ্ছেন মেঘালয়ের পাহাড়ে। সেখানে পরিত্যক্ত কয়লা খনির র্যাট হলে কাজ করতে গিয়ে হতাহত হচ্ছেন অনেকেই। বলছেন কর্মসংস্থান না থাকায় জীবিকার তাগিদেই অবৈধভাবে ভারতে যান তারা। তবে সীমান্তে টহল জোরদার ও মানুষের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা জানায় বিজিবি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেনের ছবি নিয়ে রিপোর্ট। কয়লা খনিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। তবে এসব খনি পরিত্যক্ত হওয়ায় ছোট গর্ত করে কয়লা আহরণ করা হচ্ছে, যাকে বলা হয় র্যাট হোল বা ইঁদুরের গর্ত। ছোট এসব সুড়ঙ্গ ধসে পড়ে অনেক সময় ঘটছে প্রাণহানি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তত 20টি সীমান্ত ঘেঁষা গ্রামের পুরুষরা প্রায় অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশ করেন। তারা জানান, পশ্চিম খাসি হিলস ডিস্ট্রিক্ট ও পূর্ব খাসি হিলস ডিস্ট্রিক্টের অধীনে 50,000-এর বেশি র্যাট হোল রয়েছে। 500 ফুট পর্যন্ত দীর্ঘ ও 3 ফুট প্রস্থের এসব গর্তে কখনো হামাগুড়ি, কখনো নুয়ে প্রবেশ করেন শ্রমিকরা। গাইথি, শাবল ও বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা উত্তোলন করে বস্তায় ভরে আনা হয়। অবৈজ্ঞানিক ও অনিরাপদ উপায়ে কয়লা সংগ্রহকালে ঘটে দুর্ঘটনা। পরিত্যক্ত খনিগুলোতে বিষাক্ত গ্যাস, ক্ষতিকর রাসায়নিক যুক্ত পানি সহ গর্তগুলো মৃত্যুপুরী। তারপরও স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও সেখানে কাজ করছেন টাকার জন্য। উপরে থেকে পাথর আয় পড়ছে, কেউ দেখে নাই, আমিও দেই নাই, পরে পাথর আমার হাতে পড়ে গেছিল। বাইরে যদি খায়ালাই মানে শেষ করে দেয়, আপসাপ ভাঙ্গা পড়ে যায়। কোন সময় পরে মানুষ নিজেও করতে পারে না। বাচ্চা হাত পা ভাঙ্গা যায়, টেং ভাঙ্গা যায়, পা ভাঙ্গা যায়, আবার কত জায়গাতে ফিল শেষ। বৃষ্টি আসার কারণে তোর মাটি নরম হয়ে যায়, ওই মাটি আবার নিচে পড়ে যায়। নিচে বলে মানুষ তো থাকে তাহলে মারা যায়। মাইক দিয়ে নিষেধ দিতেছে, তাও আমরা যাইতে লাগে, কি লিগা পেট বাঁচাইতে যাবো এই জন্য আর কি। বিজিবি ও বিএসএফ এর টহল বিরতিতে বাংলাদেশিরা ভারতে যান। কেউ মারা গেলে মরদেহ উদ্ধার করে পাঠানো হয় দেশে। শ্রমিকদের দাবি, কোনো কর্মসংস্থান না থাকায় জীবিকার তাগিদেই পাহাড়ে যান তারা। মাটিতে গোত্র করে যায়, এটা তো পুরাটাই ঝুঁকিপূর্ণ, কয়লা আনার জন্য যায়। এই যে মরছে, আমরা কিছু করার নেই। যদি একটা ব্যবসা বাণিজ্য থাকতো আমরা এলাকাত, যেমন একটা মিল কারখানা থাকতো, পরিবার বাঁচাবে লেগে যায়, পরিবারে খাওয়াতে লাগবে, যেমন বাঁচাতে লাগবে। বিজিবি বলছে, সুনামগঞ্জ সীমান্তে বিওপি বাড়ানো দরকার। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার ও মানুষের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিওপি আরও বৃদ্ধি করলে আমাদের অপারেশনাল যে তৎপরতা, সেটা অনেকাংশে বৃদ্ধি হবে। নিয়মিতভাবে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রেখেছি। সীমান্তবর্তী বিভিন্ন ধরনের যে স্মাগলিং কার্যক্রম, সেটি বন্ধ করে আমাদের এলাকার সীমান্ত এলাকার লোকজন যেন অন্য পেশায় নিয়োজিত থাকতে পারে। তবে সীমান্তবর্তী বাসিন্দাদের কর্মসংস্থানের বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি জেলা প্রশাসক। তারা যদি বিকল্প কর্মসংস্থানে তাদের প্রস্তাব থাকে যে এই বিষয়ে তার দক্ষতা আছে, তাকে কোনো কিছু পুঁজি দেওয়া দরকার কিংবা কোনো প্রশিক্ষণ দেওয়া দরকার, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। সরকারি হিসেবে গত 4 বছরে মেঘালয়ের কোয়ারিতে 10 বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করা হলেও স্থানীয়দের হিসেবে এ সংখ্যা 6 গুণ। সময় সংবাদ, সুনামগঞ্জ। সকালের সময় ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও শহীদদের শোকে কাঁদছে তেহরান। রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হয়েছে, যেখানে ছিল শীর্ষ জেনারেল, বিজ্ঞানী ও শিশুদের কফিন। ইরানের প্রেসিডেন্ট বলছেন, শহীদদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী অংশ নিলেও যোগ দেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজধানী তেহরানের রেভলিউশন স্কয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে ফুল, পতাকা আর শহীদের ছবি। কাঁদতে কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময়ে পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর। আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চাই। ট্রাম্প শুধু নিজের স্বার্থ দেখে, আমাদের ধ্বংস চায়। রাষ্ট্রীয় টিভি জানায়, কুদস ফোর্সের জেনারেল সালামি, হাইজাদে, বাঘিরি এবং 16 জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে। এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন, ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক, তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌ। 3টি নদীর মোহনায় অবস্থিত এই শহরের দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এদিকে ভারতের হিমাচল প্রদেশের টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। যতদূর চোখ যায় কেবলই বন্যার পানি, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। শহরের বড় অংশ পুরোপুরি অচল। শনিবার নতুন করে বৃষ্টি শুরু হলে ডুবে যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌয়ের রোংজিয়াং শহরের নিচু এলাকা। শহরটির ওপর দিয়ে প্রবাহিত দুলিও নদীর পানি বিপদসীমার 2 মিটার উপরে উঠে যায়। হাইড্রোলজিক্যাল পূর্বাভাস অনুযায়ী নদীর পানি 253.5 মিটার পর্যন্ত ওঠার আশঙ্কা দেখা দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। রোংজিয়াংয়ের প্রায় 40,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ইয়াও ও সুই জাতিগোষ্ঠীর বসতি এলাকা, যেগুলো পার্বত্য ও নদী তীরবর্তী। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, গত 2 দিনে গুইঝৌ সহ আরও 3টি প্রদেশের অন্তত 13টি নদীর পানি সতর্ক সীমা ছাড়িয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার কাজের জন্য শহরে সেনা মোতায়েন করা হয়। এদিকে ভারতের হিমাচল প্রদেশের টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুল্লু ও ধর্মশালা সহ রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃষ্টির তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থা। ভেঙে গেছে ছোট ছোট একাধিক সেতু। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, জেলাভিত্তিক মক ড্রিল ও দুর্যোগ প্রস্তুতি মহড়া আগে সম্পন্ন করা হয়েছিল। সব জেলা কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, যাতে তাৎক্ষণিকভাবে দুর্গতদের সহায়তা দেওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুর্যোগে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 300 কোটি রুপি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গোলে ভালো করলেও কলম্বোতে বাংলাদেশের গেম প্ল্যানে ছিল ভুল। প্রথম দিনে লঙ্কানদের ভালো বোলিংয়ের বিপরীতে ব্যাটাররা ছুটেছে রানের জন্য। অন্যদিকে বোর্ডে কম রান থাকার পরও উইকেটের টার্গেট ছিল বোলারদের, যা কাল হয়েছে বাংলাদেশের। এমন মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশান আবিসিংহে। নাহিদ রানাকে একাদশে রাখা ইতিবাচক বললেও বোলিং কন্ট্রোলে আরও বেশি দক্ষ হতে হবে তরুণ পেসারকে। শ্রীলঙ্কায় রোশান আবিসিংহের সাক্ষাৎকার নিয়েছেন তারিক হাসান শিমুল। গল থেকে কলম্বো, বাংলাদেশের পারফরমেন্স বদলেছে পুরো 360 ডিগ্রি। অথচ লঙ্কানরা ঠিকই ছিল ধারাবাহিক। গলে আধিপত্য দেখাতে না পারলেও এসএসসিতে ম্যাচ জিতেছে ইনিংস ব্যবধানে।
টেস্ট সিরিজে ধারাভাষ্য দিয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার রোশন আবেসিংহে। গলে টাইগারদের আধিপত্য আর কলম্বোর অসহায় আত্মসমর্পণ দুটোই দেখেছেন কমেন্ট্রি বক্স থেকে। এক ম্যাচ পরই কেন এমন হলো শান্তদের পারফরমেন্স, তার মতে পরিস্থিতি অনুযায়ী সঠিক পরিকল্পনা ছিল না এই টেস্টে। কলম্বো টেস্ট নিয়ে শুরু থেকে যদি বলি, প্রথম দিন শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে, ব্যাটাররা রান পাচ্ছিল না। দ্বিতীয় দিনে উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল, অথচ বাংলাদেশের ব্যাটাররা রানের জন্য অস্থির হয়ে গিয়েছিল প্রথম দিনই। তারা রান করতে গিয়ে উইকেট দিয়েছে, এটা প্রথম ভুল। বোলিংয়ে যখন আসলো তখন তাদের বোর্ডে 247 রান, যা টেস্টের প্রথম ইনিংসে একেবারেই কম। রান চেক দিয়ে বোলিং করার জায়গায় তারা উইকেটের জন্য বল করেছে। যদি রান চেক দিয়ে বল করতো তাহলে শ্রীলঙ্কা রান তুলতে গিয়ে ভুল করতো, উইকেট আসতো। আর দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষের 211 রানের লিড বোর্ডে, তখন আসলে কিছু করার থাকে না। প্রথম ইনিংসেই বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে গেছে। আলোচনা হচ্ছে গলের ব্যর্থতার পর কলম্বোতেও নাহিদ রানাকে একাদশে রাখা নিয়ে। যদিও এই লঙ্কান তাতে ভুল দেখছেন না, তবে এই এক্সপ্রেস বোলারকে দক্ষতা অর্জন করতে হবে বোলিং কন্ট্রোলে। আমার মনে হয় না নাহিদ রানাকে এই টেস্টে নেওয়া ভুল হয়েছে, তাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। সে এমন একজন বোলার যে দলকে অতিরিক্ত গতি দিতে পারে। 145 কিলোমিটারের বেশি গতিতে বল করা সাধারণ বিষয় নয়। তবে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, তা হলো কন্ট্রোল। তাকে বোলিংয়ে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল দারুণ ছিল। নাইম হাসানও দারুণ বোলিং করেছে। আমি বুঝলাম না কেন তাকে এত দেরিতে বোলিংয়ে আনা হলো। আন্তর্জাতিক ক্রিকেটে ভুল করলেই সর্বনাশ। কলম্বো টেস্টে বাংলাদেশ সেটাই করেছে, যদিও টাইগার স্কোয়াডে অভিজ্ঞতার অভাব নেই। এই লঙ্কান মনে করেন সীমিত ওভারের সিরিজে স্বাগতিকদের ভালোই টক্কর দেবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। থানায় ভুক্তভোগীর মামলা, প্রধান আসামি ফজর আলী গ্রেফতার সহ 5। নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়ে নতুন উদ্যমে রাজনীতির মাঠে জামাত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা সেক্রেটারি জেনারেলের। এবং জুলাই নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার উপর, জানালো কেন্দ্রীয় ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকেও। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।